করি? বলো। ক্যাম্পাসে তোমার সাথে যে মেয়েটা বসেছিল সে কি আমার সতীন? রোজা এমন প্রশ্ন করবে তা ভাবতে পারিনি। ওর এই প্রশ্নের জবাব কি দিব তা ভেবে পাচ্ছি না। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, এই শোনো, আমি কিন্তু অন্য কারোর সাথে আমার স্বামীর ভাগ বসাবো না। তুমি শুধু আমার। অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেব। বুঝেছি। আচ্ছা, একটা প্রশ্ন করি। বলো। তুমি জানলে কিভাবে যে ওই মেয়ের সাথে আমার কিছু চলছে? আমাদের বিয়ের আগে আব্বু বলেছিল তুমি একটা মেয়েকে ভালোবাসো, আর সেই মেয়ে নাকি তোমার সাথে খেলা করেছে। আর আজকে তুমি আর ওই মেয়ে ক্যাম্পাসে একবার কর্নারে বসেছিলে, তাই আমার আর বুঝতে বাকি রইল না এটাই সেই মেয়ে। রোজা এক নিঃশ্বাসে বলল, তো তোমার কি আমার উপর কোনো রাগ বা কষ্ট নেই? রাগ বা কষ্ট থাকবে কেন? এই যে তোমার স্বামী যে অন্য মেয়ের সাথে বসেছিল, রোজার মনের কথা জানার জন্য বললাম। আমি কি মানুষ নাকি যে আমার কষ্ট থাকবে? এখন চলো, এখানে ভালো লাগছে না। বলেই রোজা সেখান থেকে উঠে গাড়িতে গিয়ে বসলো। রোজার আচরণ দেখে বুঝলাম ও অনেক কষ্ট পেয়েছে। কেন যেন এই মেয়েকে বুঝতে পারছি না, পুরো অদ্ভুত একটা মেয়ে। আমি গিয়ে রোজার পাশে বসলাম। রোজা কিছু না বলে চুপচাপ ড্রাইভ করতে লাগলো। আমার নিজের ভিতর কেমন যেন একটা গিল্টি ফিল হতে লাগলো। রোজাকে কি বলবো তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রোজা একটা মলের সামনে গাড়ি থামিয়ে বলল, নামো। আমরা এখানে কেন এসেছি? ওই, তুই নামবি নাকি অন্য কোনো পদক্ষেপ নিব? আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে রোজার পিছনে পিছনে চুপচাপ হাঁটছি। হঠাৎ রোজা একটা মোবাইলের শোরুমে ঢুকলো। আমি একটু দাঁড়িয়ে ভাবলাম রোজা এখানে কেন এসেছে। কিছু না ভেবে দোকানের ভিতরে ঢুকে পড়লাম। রোজা একটা মোবাইল সিম কার্ড কিনলো। আমি চুপচাপ দেখে যাচ্ছি। মোবাইলটা দেখে আমার লোভ এসে পড়লো, মন চাচ্ছে যদি এই মোবাইলটা আমার হতো। রোজা বিল পেমেন্ট করে আবার বেরিয়ে পড়লো। আমিও রোজার পিছে পিছে বের হয়ে গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর রোজা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামালো। আমার দিকে তাকাতেই আমি গাড়ি থেকে নেমে পড়লাম। রোজা আর আমি রেস্টুরেন্টে থেকে লাঞ্চ করলাম, কিন্তু রোজা আমার সাথে কোনো প্রকার কথাও বলেনি। আর একটা লজ্জাজনক কথা, সব পেমেন্ট রোজাই করেছে, কারণ আমি বেকার। কিছু সময় পর দুজনেই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু রোজাকে ডাকলো। রোজা কিছু না বলে রুমে চলে গেল। আম্মু আমাকে দেখে আমার সামনে এসে বলল, কি রে রোজার আবার কি হলো? কই কিছু না তো। দেখনি, আমার সাথে মিথ্যা কথা বলবি না, বল কি হয়েছে? ও আমার সাথে একটু রাগ করেছে, এটুকুই। আর কি নিয়ে রাগ করেছে? তেমন কিছু না, আমি এখন রুমে গেলাম বলে ওখান থেকে চলে আসলাম। রুমের সামনে এসে দেখি রোজা মার্কেট থেকে যেই মোবাইলটা কিনেছিল সেটা চালাচ্ছে। আমাকে দেখেও না দেখার ভান করে এক মনে মোবাইল চালাতে লাগলো। আমিও কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে এসে ভাবতে লাগলাম যে ওর রাগ ভাঙানো যায় কিভাবে, কিন্তু কোনো আইডিয়া পেলাম না। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম রোজা আগের মতোই খাটে বসে মোবাইল গোতাচ্ছে। আমি চুপচাপ রোজার পাশে গিয়ে বসে থাকলাম, কিন্তু এই মাইয়ার সেই জায়গায় কোনো খেয়ালই নাই। আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি আর ও এক মনে মোবাইলের দিকে। আমি এইবার মাথা নিচু করে বসে রইলাম। হঠাৎ রোজা আমার দিকে ঘুরে বসে একটা মোবাইল বাড়িয়ে দিল। আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখেও বলল, এইভাবে তাকানোর কিছুই নেই, তোমার মোবাইল নেই সেজন্য এটা তোমাকে দিলাম। রোজার দিকে তাকিয়ে মনে মনে বললাম, কিপটুস কিপটা, ও আমাকে ওর পুরনো মোবাইলটা ধরিয়ে দিল। আর আমি ভেবেছিলাম ও আমাকে এই নতুন মোবাইলটা দিবে। আমি মুখ কালো করে রোজার দিকে তাকিয়ে আছি, আর রোজা এই ইমোজির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি রোজার হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম। হঠাৎ রোজা আমাকে বলল, একটু সামনে এসো, তোমাকে একটা কথা বলার ছিল। আমি রোজার দিকে একটু আগাতেই রোজা বলল, জানো, এই মোবাইলটা আমার অনেক দিন ধরে কেনার শখ ছিল, তাই এটা আমি রেখে দিলাম। আর আমার এই মোবাইলটা যখন পুরাতন হয়ে গেছে, তাই এটা তুমি রেখে দাও। রোজার কথা শুনে আমি হেসে উঠলাম। রোজা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসছো কেন? তুমি তোমার মোবাইলটা দিয়ে অনেক বড় উপকার করলা। মানে? তুমি তো আমাকে তোমার মোবাইল দিয়ে দিলে, তাই এখন আর মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই। আর আব্বু তো জানে যে আমার মোবাইল নেই, আর আব্বুর থেকে মোবাইল কেনার জন্য ফাও টাকা পাবো, বুঝেছো? কিন্তু এই মাইয়া কি পাগল হয়ে গেল নাকি? রোজা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখানে হাসার কি আছে। হাসছো কেন? দাঁড়াও, আগে হেসে নেই, তারপর বলছি। আমি কি কোনো জোক করেছি? হুম। কি? রোজা একটু হাসি থামিয়ে বলল,
তোমার মতে আমি কি আমার টাকা দিয়ে এই মোবাইলটা কিনেছি? হুম। এই মোবাইল কেনার টাকা আব্বু আমাকে দিয়েছে আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে। এখন হয়তো বুঝেছো। বলেই আবার হাসতে লাগলো। তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে দিতে? তোমার আব্বু দিয়েছে। আমি বুকে হাত দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম আর বলতে লাগলাম, আমার টাকা আমার মোবাইল অনেক বড় একটা শখ খেয়েছি। আমার অবস্থা দেখে রোজা আমার সামনে এসে বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমার টাকা আমার মোবাইল। আচ্ছা, টাকার বদলে অন্য কিছু দিলে হবে নাকি? ওই মোবাইলটা আমাকে দিলে খুশি হতাম। না, তা হবে না, অন্য কিছু লাগলে বলো। না, আমার অন্য আর কিছু লাগবে না বলে যেই উঠতে যাব, রোজা আমার বাম হাত ধরে টান মেরে আবার শুয়ে দিয়ে আমার বুকের উপর উঠে বসলো আর বলতে লাগলো, ওই কই যাচ্ছ? ও ওয়াশরুমে যাচ্ছিলাম। কিছু সময় আগে না ওয়াশরুমে গিয়েছিলে? আবার যেতে মন চাচ্ছিল। কেন, ওয়াশরুমে কি ওই ডাইনি বুড়ি রিয়া আছে নাকি? হুম। কি বললি, আবার বলতো। না মানে কি না মানে বলছিস, ভালো মতো বল। আমি যেই কিছু বলতে যাব তার আগেই রোজা ওর মুখ আমার মুখের সামনে নিয়ে আসলো। রোজার নিঃশ্বাস আমার মুখে পড়ছে আর আমার নিঃশ্বাস রোজার মুখে। রোজা কিছুটা কেঁপে উঠল। ও এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। যেই রোজাকে সরাতে যাব তার আগেই রোজা আমার ঠোঁটের ওইতে নিয়ে নিল। প্রায় 6 মিনিট পাগলের মতো কিস করার পর হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাই রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। দুজনেই হাঁপাতে লাগলাম। রোজা বলল, ওই তুমি আমাকে সরালে কেন? এমন পাগলের মতো কেউ কাউকে কিস করে? আর একটু হলেই তো মরে গিয়েছিলাম। আমার স্বামীকে আমি মেরে ফেলবো, কিস করবো, তাতে তোমার কি? আচ্ছা, তোমার কি লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার থেকে বয়সে একটা ছোট ছেলেকে কিস করতে। আর এই বয়সে কম ছেলেটা আমার স্বামী, তাই আমার যা মন চাইবে আমি তাই করব। বলেই রোজা চলে গেল আর আমি ছাদে চলে আসলাম। ছাদে এক কর্নারে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এখন মনে হচ্ছে রোজার জন্য আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে। ওর এই পাগলামোগুলো কেন যেন ভালো লাগছে। তাহলে কি আমি রোজাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে রুমে এসে খাটে বসে রোজার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম আর ভাবছি মোবাইলটা চালু করব নাকি। বেশি কিছু না ভেবে মোবাইলটা অন করলাম। মোবাইলের ওয়ালপেপার দেখে আমি একটু অবাক হলাম, কারণ সেদিন রাতে নেহা আমার আর রোজার যে ছবিটা তুলেছিল সেটা দিয়ে রেখে, তার মানে সেই রাতের ঘটনা রোজা নেহার থেকে শুনেছে। ওসব ভাবছি, হঠাৎ রোজা রুমে ঢুকলো। কিছু না বলে রুমের দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল, আমি এখন ঘুমাবো। তো ঘুমিয়ে যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তুমি কি ঘুমাবে না? হুম। তাহলে ঘুমাও, এত রাতে ফোন চালাচ্ছ কেন? তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পর ঘুমাবো। বুঝেছি, ভালোভাবে বললে হবে না। বলেই রোজা খাটের উপর উঠে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। আমি শুধু নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি। মোবাইলটা সাইডে রেখে আমার হাত টান মেরে শুয়ে দিয়ে ও আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি এখনো নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি। এটা কি হলো? কোথায় আবার কি হলো? তুমি আমার উপর কেন শুয়েছ? বিছানায় তো বালিশ আছে, ওখানে সব। আমার বালিশ শুধু তুমি। হ্যাঁ নয় হ্যাঁ। এখন কথা কম বলে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি আর কিছু বললাম না, কারণ এই মেয়ের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা প্রতিদিনের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আজকে কেন জানি ওর এইভাবে শুয়ে থাকা আমার ভালো লাগছে। আমার ডান হাতটা দিয়ে ওর মুখের উপর আসা চুলগুলো ওর কানের পিছনে গুঁজে দিলাম। ও কিছুটা নেড়ে উঠল। কিছুক্ষণ এক দৃষ্টিতেই ওর দিকে তাকিয়ে থাকলাম। ওকে অনেক রূপবতী দেখাচ্ছে। রোজাকে সাবধানে বুকের উপর থেকে উঠিয়ে সাইডে শুয়ে দিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রিয়াকে কি বলবো তা ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলাম। ভার্সিটির সামনে আসতে দেখলাম রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছে। হঠাৎ রিয়া আমাকে দেখে আমার সামনে দৌড়ে আসলো আর এসেই বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আর এমন দেখাচ্ছে কেন তোমাকে? কালকে ওই পুলিশ তোমাকে ধরে নিয়ে গেল, সেটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। ও, ওটা আমার এক পরিচিত কাজিন ছিল।
ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা এটা বলো, এখানে কার জন্য অপেক্ষা করছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আজকে সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। তাই? হ্যাঁ, তো কোথায় যাইবা এখন? লেকের পাড়ে যাবো, চলো। ঠিক আছে চলো। আমি আর রিয়া রিক্সায় উঠলাম। রিক্সা চলছে তার আপন গতিতে। রিয়া আমার এক হাত ঝাপটে ধরে বসছে। ওর এইভাবে আমার হাত ধরে থাকা কেন জানি ভালো লাগছে না। কিছু সময়ের মধ্যে লেকের পাড়ে এসে পড়লাম। রিক্সা ভাড়া মিটিয়ে আমি আর রিয়া পাশাপাশি হাঁটছি। হঠাৎ রিয়া বলল, চলো ওখানে বসি। ঠিক আছে। রিয়ার আর আমি পাশাপাশি বসলাম। অনেক সময় হয়ে গেল কিন্তু দুজনেই চুপচাপ বসে আছি। কিছু সময় পর হঠাৎ রিয়া বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, কি জিজ্ঞাসা করতে চাও? সত্যি কথা বলবে তো? বলো, কি এমন কথা? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমি রিয়ার কথার উত্তর কি দিব সেটা ভাবছি। ওকে কি সত্যিটা বলে দিব নাকি? আমাকে চুপ থাকতে দেখে রিয়া বলল, কি হলো, কি ভাবছো? না কিছু না। তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? না মানে আমি আবার তোমার থেকে কি লুকাবো? না মানে তুমি কিছুটা বদলে গেছো, আগের মতো আর নেই। আমি আগের মতোই আছি। আচ্ছা বাদ দাও এই টপিক। দুজনে আবার চুপ হয়ে গেলাম, কেউ কোনো কথা বলছি না। আবার কিছু সময় পার হয়ে গেল। হঠাৎ আমার মোবাইলে কল আসলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি তো এই সিম কার্ডের নাম্বারে কাউকে দেইনি, তাহলে কে কল দিল? এসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। এটা দেখে রিয়া বলল, কি ব্যাপার, কলটা ধরলে না কেন? আমি কিছু বলতে যাব তার আগে আবার কল আসলো সেই একই নাম্বার থেকে। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই, ওই কই তুমি? কে আপনি আর কাকে কল দিয়েছেন? ওই আমি রোজা। রোজা? আমি এখন কই তুমি? আমি তো এখন ভার্সিটিতে আছি। সত্যি তো? ঠিক আছে, বাই। রোজা কলটা কেটে দিল। রোজার গলার আওয়াজ শুনে মনে হলো ও কান্না করছে। হঠাৎ রিয়া আমার পাশে এসে দাঁড়ালো। কি ব্যাপার, কে কল করেছিল? আব্বু। কি বললো? আরে তেমন কিছু না, এমনি কল দিয়েছিল। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? আরে বাবা, আমি আবার কি লুকাবো? আচ্ছা এখন কি খাবে বলো? চলো ফুচকা খাবো। ঠিক আছে চলো। তারপর রিয়া আর আমি ফুচকার দোকানে ঢুকলাম। রিয়া ফুচকা খাচ্ছে আর মাঝে মাঝে আমার মুখে একটা ফুচকা তুলে দিচ্ছে। ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আজকে কেন যেন ভালো লাগছে না। মনে শুধু রোজার কথাই মনে পড়ছে। হঠাৎ মনে পড়লো এতক্ষণে তো ভার্সিটির সময় শেষ। হঠাৎ আমার মোবাইলে আবার কার যেন কল আসলো। পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখি রোজা আবার কল করেছে। কিছু না ভেবে কলটা কেটে দিলাম। কলটা কেটে দিয়ে রিয়াকে বললাম, রিয়া আমার এখন যেতে হবে, একটা জরুরি কাজ আছে। না, আজকে আমরা সারাদিন ঘুরবো, তোমাকে আজকে সারাদিন আমার সাথে থাকতে হবে। রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো, আমার এখন যেতে হবে। রিয়া হালকা কেঁপে উঠলো, কারণ আমি কখনো ওর সাথে এইভাবে কথা বলিনি। আচ্ছা ঠিক আছে যাও। আর সরি। আমি বুঝতে পারলাম ওর সাথে এমন ভাবে কথা বলা ঠিক হয়নি। আমি রিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, সরি প্লিজ, কষ্ট পেও না, একটু রাগ উঠে গিয়েছিল। প্লিজ সোনা, কথা বলো প্লিজ। তুমি বদলে গিয়েছো, তুমি আর আগের মতো নেই। বলেই রিয়া সেখান থেকে চলে গেল। আমি বিল পেমেন্ট করে দোকান থেকে বের হয়ে আসলাম। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না। হঠাৎ আবার মোবাইলে রোজার কল আসলো। আমি কল রিসিভ করেই বললাম, আচ্ছা কি সমস্যা আপনার বলেন তো? মানে? এত কল করছেন কেন? না মানে অনেক সময় হয়ে গেছে, ভার্সিটি থেকে আসছো না, তাই ফোন করছি। আমি কি এখন আপনার কথায় চলবো নাকি? আমার যখন বাসায় আসতে মন চাইবে আমি তখন আসবো। আর শোনেন, আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন না। বলেই কল কেটে দিলাম। অনেক রাগ হচ্ছে রোজার উপর। কেন যে আব্বু এই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিল, কয়েকদিনের মধ্যেই আমার আরামের জীবনটাকে তছনছ করে দিল। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার জীবন থেকে সরাতেই হবে। মোবাইলটা অফ করে দিলাম। আনমনে রাস্তায় হাঁটতে লাগলাম। এভাবে রাত 11টা বেজে গেল। এখন আর রাগ নেই, এখন শুধু ভয় করতেছে বাসায় গেলে আব্বুকে কিভাবে ম্যানেজ করব। ভয়ে ভয়ে বাসার দিকে পা বাড়াতে লাগলাম। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছালাম। ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে টিপে টিপে হেঁটে হলরুমে সিঁড়ি দিয়ে উঠতে যাব,
হঠাৎ ডাইনিং টেবিলের দিকে চোখ যেতে দেখলাম রোজা চেয়ারে বসে টেবিলের উপরে মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও অনেক সময় ধরে এখানে বসেছিল, ওর জন্য একটু খারাপ লাগলো। আস্তে আস্তে রোজার দিকে এগিয়ে গেলাম। রোজার পাশে টেবিলে বসে টেবিলে নক করলাম। 4 থেকে 5 বার টেবিলে আওয়াজ করার পর রোজার ঘুম ভাঙলো। হলরুমের লাইট জ্বালানোই ছিল। রোজার মুখ তুলতেই আমার কলেজা কেঁপে উঠলো, কারণ রোজার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। 2 চোখ একেবারে ফুলে গেছে, নাক ও গাল একেবারে লাল হয়ে আছে। যে মেয়েকে আমি সকালে ভালো দেখেছিলাম, সে মেয়ের অবস্থা দেখে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ রোজা বলল, ও তুমি আসছো, বসো, তোমাকে খাবার দিচ্ছি। বলেই একটা প্লেটে খাবার বাড়তে শুরু করলো। আমি রোজাকে দেখে অবাক না হয়ে পারছি না, কারণ যেই মেয়ে আমাকে কথায় কথায় থ্রেট দিত, একটু ভুল করলে আমার অবস্থা টাইট করে দিত, আর আজ আমি সারাদিন বাইরে ছিলাম, ওর কলও রিসিভ করিনি। কোথায় ও আমার উপর রেগে থাকবে, কিন্তু তা না করে ও একেবারে শান্ত হয়ে আছে। আমার একটু ভয় হতে লাগলো, কারণ রোজার এই রূপ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। আর ওর চেহারার অবস্থা এমন কেন? হঠাৎ রোজা বলল, কি হলো, কি দেখছো? খাবার খাচ্ছ না কেন? আমি কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলাম। কি বলবো ওকে সেটাই ভেবে পাচ্ছি না, কারণ আজকে সকালে ওর সাথে যেভাবে কথা বলেছিলাম তা ভেবে বুঝতে পারছি কি থেকে কি শুরু করব। হঠাৎ আমি নিজের দিকে তাকিয়ে বলতে লাগলাম, সরি, আসলে আজকে তুমি যখন কল দিয়েছিলে তখন আমার মুড একটু খারাপ ছিল, আর সেই সময় তুমি কল দিয়েছিলে, তাই তোমাকে একটু বেশি বলে দিয়েছিলাম, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কথাগুলো বলতে বলতে রোজার দিকে তাকাতেই দেখি ও আবার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি টেবিল থেকে উঠে হাত ধুয়ে আসলাম, রোজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম। এই মেয়েটা এমন অদ্ভুত কেন, যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে, এখন আবার ওকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে। মুচকি এসে যেই রোজার শরীরে যেই হাত রাখলাম, যা তেমন আমি 2 কদম পিছে চলে গেলাম, কারণ রোজার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। আমি অনেক ঘাবড়ে গেলাম, এখন কি করব কিছুই মাথায় আসছে না। আমি তাড়াতাড়ি করে রোজার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিলাম। রোজাকে কোলে নিয়ে রুমে চলে আসলাম। এসেই রোজাকে বিছানায় শুয়ে দিয়ে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। একটা বালতির মধ্যে পানি এনে কাপড় দিয়ে রোজার মাথায় পানি পড়তে দিতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম রোজা কাঁপছে। বিছানার সাইড থেকে কম্বলটা নিয়ে রোজা গায়ে জড়িয়ে দিলাম। রোজা কম্বলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, আর আমি ওর মাথার পাশে বসে পানি পড়তে দিতে থাকলাম। আর ভাবতে লাগলাম, রোজার আজকে যে অবস্থা তার জন্য একমাত্র দায়ী আমি। আমার জন্যই হয়তো এমন হয়েছে। আজকে ওকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছিলাম। সারাটা দিন মেয়েটা কতবার কল করেছিল, কিন্তু একটাবারও ওর কল রিসিভ করিনি। কত যেন কষ্ট পেয়েছে, আর গাধার মতো এসে আমি ওকে রেখে খেতে বসে গেলাম। একটাবারও জিজ্ঞেস করলাম না যে তুমি খেয়েছো কিনা। নিজের উপর অনেক রাগ হতে লাগলো। হঠাৎ এমন মনে হলো আমার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এক হাত দিয়ে চেহারায় হাত দিয়ে দেখে আমার চোখে পানি। আমার চোখের পানিটা মায়ার নাকি কষ্টের সেটা অজানা। আমি শেষবার কবে কেঁদেছিলাম সেটা আমার মনে নেই। কেন যে মেয়েটাকে এত কষ্ট দিতে গেলাম। রোজার চেহারার দিকে তাকালেই কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছে। এইভাবে সারা রাত রোজার মাথায় পানি ঢালতে ঢালতে সকাল হয়ে গেল। সকাল 6টা। এখন রোজার শরীরের জ্বর কিছুটা কমে এসেছে। হঠাৎ আমি রোজার জামার দিকে খেয়াল করে দেখলাম পানি ঢালতে ঢালতে ওর জামা বেশ খানিকটা ভিজে গিয়েছে। এখন হইল আরেক সমস্যা, রোজার জামা চেঞ্জ করা যায় কিভাবে। কিছু সময় ভেবে আমি রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে আসলাম। নেহার রুমের সামনে এসে বেশ খানিকটা সময় ধরে নেহাকে ডাকার পরে নেহা দরজা খুলতেই বলল, কি হয়েছে, সমস্যা কি? আপনি এত সকালে আমাকে ডাকছেন কেন? নেহা আমার সাথে এতটুকু বলেই চুপ হয়ে গেলাম, কারণ আমার বোন আমাকে আপনি করে বলছে। কি হলো বোন, তুই আমাকে আপনি করে বলছিস কেন? নেহা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে আমার থেকে 2 কদম পিছে গিয়ে বলতে লাগলো, আমার ইচ্ছা আমি কাকে কি বলে রাখবো। আর আপনি আমার ভাই না, আমি আপনার কোনো বোন না। আমি অবাকের উপর অবাক হচ্ছি, কারণ কি এমন হয়েছে যার কারণে নেহা আমার সাথে এমন ব্যবহার করছে। কেন জানি ওর কথাগুলোয় আমার ভিতরে কেমন যেন ব্যথা অনুভব হতে লাগলো। হঠাৎ নেহা আমার মুখের সামনে চুটকি বাজিয়ে বলল, কি হলো, আপনি কেন এসেছেন এখানে? রোজার কি হয়েছে ভাবি, কি বলেন, কি হয়েছে ভাবি?
আমি কিছু বলার আগে নেহা আমাকে পাশ কাটিয়ে আমার রুমের দিকে দৌড় দিল। আমি দাঁড়িয়ে না থেকে নেহার পিছনে পিছনে গেলাম। নেহার রুমের ভিতর ঢুকে রোজার অবস্থা দেখে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ও এমন ভাবে আমার দিকে তাকালো যে আমি কোনো জেলের আসামি। নেহা আমার সামনে এসে বলল, কি করেছেন আপনি ভাবির সাথে? রাতে আমি আর রোজা খাবার টেবিলে বসেছিলাম। আমি খাবার খাচ্ছি, হঠাৎ দেখি রোজা কিছুটা কাঁপছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এমনই। তারপর হাত ধুয়ে এসে যখন ওর ঢাক দিলাম কিন্তু উঠল না। ওর শরীরের হাত দিয়ে দেখি ওর শরীরে প্রচুর জ্বর এসেছে। তারপর ওকে রুমে নিয়ে এসে পানি পট্টি দিতে দিতে ওর জামা ভিজে গিয়েছে, তাই তোকে ডাক দিয়েছি। আচ্ছা, ভাবি কি আপনাকে কিছু বলেনি? না একবারও কি রুমের অবস্থা দেখেছেন? না, রুমে আবার কি হবে? এটুকু বলেই পুরো রুমের দিকে তাকাতেই দেখলাম আমার রুমটা এমন দেখাচ্ছে যে রুমের ভিতরে কোনো বড়সড় টর্নেডো এসেছিল। রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলেছে, এমনকি খাটের উপর দেয়ালে আমার বড় একটা ছবি ঝোলানো ছিল সেটাও ভেঙে ফেলেছে। আমি নেহার দিকে তাকাতেই নেহা বলল, এগুলো সব আপনার জন্য হয়েছে। আমি যেই কিছু বলতে যাব তার আগে নেহা আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম রোজা কেন ভেঙেছে সবকিছু। ওর কলনা ধরায় কি ও রেগে গিয়ে এগুলো করেছে নাকি অন্য কোনো কারণে। এইভাবে কিছু সময় যাওয়ার পর নেহা রুমের দরজা খুলল। আমি রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। নেহা আমার সামনে এসে বলল, ভাইয়া, কালকে যদি তুই ভাবির সাথে মিথ্যা কথা না বলতি তাহলে আজকে এমনটা হতো না। কালকে দুপুর থেকে ভাবি কিছু না খেয়ে বসেছিল তোর জন্য, আর তুই বদলে গিয়েছিস ভাইয়া। বলেই নেহা চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, আর মাথায় শুধু একটা কথাই আসছে, তাহলে কি রোজা জানতো যে আমি ভার্সিটিতে না গিয়ে রিয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম, আর কাল থেকেও কিছু না খেয়ে বসেছিল। আর আমি নিজের প্রতি নিজের খুব রাগ হতে লাগলো। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও রোজা আমার সাথে রাগে কেন কথা বললো না কেন? আমি রুমের ভিতর আসতেই দেখলাম রোজা ঘুমিয়ে আছে। ওর চেহারা একেবারে শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি জমে গিয়েছে। আমি গিয়ে রোজার পাশে বসলাম, আর এক দৃষ্টিতে ওর চেহারার দিকে তাকিয়ে রইলাম। সকাল 8টার দিকে রোজার ঘুম ভাঙলো। ও চেয়ে দেখে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রোজাও কিছু না বলে চুপচাপ আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা বলল, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কেন যেন রোজার এই আপনি বলাই মনের মধ্যে কোনো কষ্ট লাগলো না। এমন মনে হচ্ছে আমি আপনি করে বলারই প্রাপ্য। আমি কিছু না ভেবে রোজাকে দুহাত দিয়ে আমার বুকের সাথে চেপে ধরলাম। আমি আজ প্রথমবার রোজাকে নিজের ইচ্ছায় বুকের সাথে জড়িয়ে ধরলাম। রোজা একেবারে চুপ হয়ে আছে, কিছুই বলছে না, এমনিও কোনো নড়াচড়াও করছে না। ওর এইভাবে চুপ করে থাকা আমি মেনে নিতে পারছি না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি কালকে তোমার সাথে মিথ্যা কথা বলতে চাইনি, ভয়ে ছিলাম যদি তোমাকে সত্যি কথা বললে যদি তুমি রাগ করতে, তাই। কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে সত্যি কথা বলে দেওয়াটাই উচিত ছিল। প্লিজ আমাকে মাফ করে দাও কালকে তোমার সাথে বাজে ব্যবহার করার জন্য। তোমাকে একটা কথা বলবো, তার সত্যি সত্যি উত্তর দিবে। বলো, কি জানতে চাও তুমি? তুমি কি রিয়াকে সত্যি ভালোবাসো? হুম। আমার জন্য কি তোমার মনে কোনো ভালোবাসা নেই? আমি কি আমার জন্য তোমার মনে একটুও ভালোবাসা জন্মাতে পারিনি? রোজার প্রশ্নের উত্তর আমার অজানা। আমি জানি না আমি রোজাকে ভালোবাসি নাকি ভালোবাসি না, কিন্তু ওকে ছাড়া কথা না বললে আমার মনে কেন যেন শান্তি লাগে না। কেন যেন ওর পাগলামোগুলো আমার ভালো লাগতে শুরু করেছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো ভালোবাসি রিয়াকে। আমাকে চুপ থাকতে দেখে রোজা বলল, কি হলো বলো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? জানি না। জানো, আমি কখনো কোনো দিন কোনো রিলেশনে জড়াইনি। আমার শুধু একটাই চাওয়া ছিল, আর তা হলো বিয়ের পর নিজের স্বামীকে ভালোবাসবো, স্বামীর সাথে ছুটিয়ে প্রেম করব। জানো, যখন কলেজে পড়তাম তখন আমার বান্ধবীরা প্রত্যেক দিন ওদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেত। ওরা আমাকে প্রতিদিন বলতো যে আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি, কিন্তু আমি করতাম না। কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল ইসলাম ধর্মে রিলেশন করাটা হারাম। তাই আমি ওদের বলতাম আমিও একদিন ঘুরবো আমার স্বামীর সাথে। জানো, আমি চাইলে আমার থেকে বড় আর নইলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি আমার থেকে বয়সে ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সবসময় আমার কথা শোনো। আমি তোমাকে সবসময় শাসনের উপর রাখি, কারণ তুমি যেন আমার ভয়ে কোনো মেয়ের দিকে না তাকাও। কারণ আমি চাইতাম না যে আমার স্বামী আমাকে রেখে অন্য কোনো মেয়েকে ভালোবাসুক। কিন্তু আমি ভুল ছিলাম, আমার সব কিছু ভুল ছিল। আমি চুপচাপ চেয়ে আছি রোজার দিকে।
কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো। ওর তো এখানে কোনো দোষ নেই, সব দোষ তো শুধু আমি করেছি। আমার জন্য শুধু শুধু ও কষ্ট পাচ্ছে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আজাদ করে দিব। তারপর তুমি আর রিয়া আরামে থাকতে পারবে। আমার জন্য তোমাদের কারোরই আর কোনো সমস্যা হবে না। আমি চুপচাপ মাথা নিচু করে খাট থেকে নেমে রুমে থেকে বেরোতে যাব, হঠাৎ রোজা পেছন থেকে বলে উঠলো। শোনো, আমি পিছনে ফিরে নিচে তাকিয়ে আছি। সরি এন্ড থ্যাঙ্কস। কেন? সেটা না হয় রহস্যই থাক। আমি রুম থেকে বের হয়ে আসলাম, কেন জানি মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এমন মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে। রোজার বলা কথাগুলো বারবার কানে বেরিয়ে চলেছে। হঠাৎ দেখলাম নেহা খাবার নিয়ে এখানে আসছে।